ইরা যুথিকে ছেড়ে দিয়ে বরং জিজ্ঞাসা করলো যুথির কাছে কোনো ফোন আছে কিনা, কিন্তু যুথি তো ফোন সাথে নিয়ে আসেনি, কলেজে তো ফোন আনা নিষিদ্ধ। ফোন না পাওয়াতেই ইরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তাই ইরাকে শান্ত করার জন্য যুথি বলল, আমি ঈশান ভাইয়ের কাছ থেকে ফোন এনে দিব। ইরা তার প্রতি উত্তরে বলল, আব্বু আম্মু ঈশান ভাইয়ের নাম্বারটা চেনে। আমি যদি ভাইয়ের ফোন থেকে আব্বুকে কল করি তাহলে আব্বু ঈশান ভাইকে সারা জীবনের জন্য ভুলে যাবে, ভুল বুঝবে। আমার জীবনটা তো নষ্ট হয়েই গিয়েছে, আমি চাই না আমার জন্য আব্বু আর ভাইয়ের সম্পর্কটা নষ্ট হোক। যুথির বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করলো ঈশান আর রিফাত। আদিল এতক্ষণ যাবৎ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ঈশান আর রিফাতের বকবকানি শব্দ শুনে রুমে আসতেই দেখে সব শালারা তার বিছানা দখল করে নিয়েছে। আদিল শক্তপোক্ত গলায় বলল, শালা, এই বিছানায় তোরা কোন সাহসে উঠেছিস? আমার কত স্বপ্ন ছিল এই বিছানায় আমার প্রথম বাসরটা করব, কিন্তু আমার কুত্তা কবল বাসর রাতে আমার বউ আমার রুমের বাইরে রাখছিল। তাই বলে তোরা আমার বিছানায় শুয়ে পড়বি? শক্ত লাথি খাওয়ার আগে বিছানা থেকে ওঠ। ঈশান দুষ্টু হাসি হেসে বলল, আর যদি বিছানা থেকে না উঠি তখন কি করবি? আদিল শক্তপোক্ত গলায় বলল। না উঠলে আমি কিন্তু পটি করে দেবো তোদের উপর। উঠবি শালা? রিফাত ঈশানকে বলল, ঈশান ভাই আপনি উঠবেন না প্লিজ, এই সুযোগে যদি ভাইয়ের। আদিল রাগান্বিত হয়ে দাঁতে দাঁত পিষিয়েই বলল, চুপ কর শালা, আমার সম্মানটা খেয়ে ফেলবি। এদের এতক্ষণের ফাজলামোর সাক্ষী ইরা আর যুথি। তারা আগেও শুনেছে ছেলেদের বন্ধুত্ব নাকি অনেক স্ট্রং হয়। আজকাল এদের বন্ধুত্ব দেখলেও সেটাই মনে হয়। আদিল বিছানায় দুজনের মাঝে গিয়ে শুয়ে পড়ল। আদিল এতক্ষণ যুথিকে খেয়াল করেনি, পরে খেয়াল করলে যুথিকে উদ্দেশ্য করেই বলল। আরে শালি, তুমি কখন এলে? যুথি শান্ত গলায় মাথা নইয়ে বলল। কেবল এসেছি ভাইয়া। আদিল বেশ কিছুটা চেতে গিয়ে বলল, কিসের ভাই? দুলা ভাই বলো। 10টা না 5টা না একটা মাত্র শালি। আচ্ছা দুলা ভাই। আদিল যুথিকে ভালোবাসার সহিত কাছে ডেকে বলল। আসো, এখানে বসো। যুথি এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসলো। আদিল সহ সবাই উঠে বসলো। আদিল যুথিকে উদ্দেশ্য করে বলল, তুমি জানো শালি হয় অধিকারওয়ালি, তাই নির্দ্বিধায় আমার উপর সব ধরনের অধিকার দেখাতে পারো। যুথিও কম যায় না, তাই আদিলকে পাল্টা ঠেসেই বলল, উপস, তাই নাকি দুলা ভাই? এত সুন্দর একটা শালি পেয়েছেন, খুশিতে একটা লুঙ্গি ড্যান্স দেন দেখি। আদিল ঈশানকে উদ্দেশ্য করেই বলল। আরে শালা গান বাজা। ঈশান সাথে সাথে গান বাজাতে শুরু করলো। ঈশান গান বাজানোর পর মুহূর্তে আদিলের মনে পড়ল সে তো লুঙ্গি পরেনি, প্যান্টের পরে কি লুঙ্গি ডান্স দিলে হবে? এখন লুঙ্গি কোথায় পায়? তাই আদিল ঈশানকে উদ্দেশ্য করেই বলল, লুঙ্গি ছাড়া লুঙ্গি ড্যান্স কিভাবে দেব? লুঙ্গির ব্যবস্থা কর। শালি লুঙ্গি ড্যান্স দেখবে বলেছে, না দেখালে আমার সম্মানটা কি থাকবে বল? ঈশান কিছু বলার আগে রিফাত বলল। ভাই সোজা কবরে চলে যান। আদিল বেশ কৌতূহল নিয়ে বলল, কেন? লুঙ্গি ঈশান নিয়ে আসলেও তো আপনি পরতে পারবেন না, আপনি বরং জয় আমির এর থেকে লুঙ্গি পরার স্টাইলটা শিখে আসেন। আমি জয়ের কাছে গেলে তো গালিও শিখে আসবো। শালারা হজম করতে পারবি আবার? শালা তোরা শেষমেশ কিনা জীবন্ত মানুষটাকেও মরাচ্ছক করছিস। ছি ছি, এই তোরা আমার বন্ধু? আজ সমাজ কোথায়? আজ আমিও অবহেলিত। ঈশান রাগে কটমট করেই বলল। 1 নম্বরের নাটকবাজ শালা তুই। পারুল সবার জন্য খাবার রেডি করছে। আদিল আর ইরা সকলের খাবার খেয়েছিল। এখন সবাই একসাথে দুপুরের খাবার খাবে। আদিল, ঈশান, রিফাত সবাই ড্রয়িং রুমে খাবার টেবিলে গিয়ে বসলো। যুথি হালকা ফ্রেশ হয়ে এলো। তারপর দুজন নিচে খাওয়ার টেবিলে এসে বসলো। পারুল সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। ইরার পিলেতে ইরার প্লেটে তুলে দিয়েছে একটা বড় সাইজের মাছের পিস। ইরা ভাতের সাথে মাছটাকে নাড়ছে, কিন্তু কাটা বেছে খেতে পারছে না। আদিল কয়েকবার খেয়াল করে দেখলো বিষয়টা। আদিল নিজের চেয়ারটা ছেড়ে ইরার পাশের চেয়ারটায় গিয়ে বসলো। ইরার প্লেট থেকে মাছটা নিজের প্লেটে নিয়ে কাটা বাছতে শুরু করলো। ঈশান আর রিফাত হেসে হেসে আদিলকে উদ্দেশ্য করেই বলল। চুপ শালা। ইরা বেশ লজ্জা পেয়ে আদিলকে উদ্দেশ্য করেই বলল। প্লিজ আপনি নিজের খাবারটা শেষ করুন, আমি বেছে খেতে পারবো। সেটা তো আমি কয়েক মিনিটেই দেখলাম। কোনো সমস্যা হবে না, আমি বেছে দিচ্ছি, তুমি খাও। লাগবে না বলছি তো। কেন লাগবে না? এমনি। সারা জীবন তোমার দায়িত্বটা নিতে পারলে এই মাছ থেকে কাটা ছাড়ানোর দায়িত্বটাও নিতে পারবো। ট্রাস্ট মি, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আমাকে।
রিফাত হেসে বলল ইরাকে। ভাবি ভাই কিন্তু আপনাকে কানা হতে বলেছে। শালা, তোরা পরের জন্মে কুকুর হয়ে জন্ম নিবি। আমার প্রেমিকিনা সবসময় ব্যাঘাত ঘটাস। এর জন্যই মানুষ বলে ঘরের শত্রু বিভীষণ। খাওয়া শেষ করে ছেলেরা উপরে চলে যেতেই ইরা পারুলকে বারবার খাওয়ার জন্য অনুরোধ করলো। ইরার বেশ মায়া হলো পারুলের জন্য। পারুলের একটা জিনিসের কথা মনে পড়তেই পারুল এক ছুটে রুমে এর দিকে যেতে চাইলে ইরা পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করলো, কোথাও যাও পারুল? ম্যাডাম, আপনি একটু বহেন, আমি আইতাছি। পারুল প্রায় 2-3 মিনিট পর হাতে করে একটা ব্যাগ নিয়ে আসে, এনে ইরার হাতে দিয়ে বলে, ম্যাডাম, এটা আপনার স্যারের 2 চোখের কাটা। ইরা আর যুথি মানেটা বুঝতে পারলো না, তাই পারুলকে বলল। তোমার স্যারের চোখের কাটা মানে? পারুল ওপরের দিকে তাকিয়ে দেখলো আদিল নিচে আসছে কিনা। আসছে না দেখে বলল। জামার কথা শুনে প্যাকেটটা খুলতেই দেখলো ইরা সেই এঙ্গেজমেন্টের লেহেঙ্গা। ইরা আর যুথি খুব সহজেই চিনে ফেলে, তাই ইরা নিজের কৌতূহল দূর করার জন্য পারুলকে প্রশ্ন করলো। আচ্ছা পারুল, সেদিন আমার জামাটা কি তুমি চেঞ্জ করেছিলে? পারুল শান্ত গলায় বলে, আমি করছি ম্যাডাম, নয়তো আর কেরা কইব? এই বাড়িতে তো আমি ছাড়া আর বেডি মানুষ নাই। ইরা পারুলের প্রশ্নের উত্তরে বেশ স্বস্তি পেল। মনে মনে কয়েকশো ধন্যবাদ জানিয়ে দিল পারুলকে। সবার খাওয়া শেষ হলে সবাই মিলে আদিলের রুমে গিয়ে বসে। ইরা আর যুথি বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করলো। তারা দুজনে এক পাশে বসে আছে। ইরা যুথির কাছে সাজিদের কথা জিজ্ঞেস করলে যুথি জানায় সে কিছু জানে না সাজিদের বিষয়ে। সাজিদ কলেজে আসে না, কল ধরে না, কি হয়েছে জানে না। আদিল ইরাকে উদ্দেশ্য করেই বলল, আমার বেবিরাও, এবার গিয়ে রেডি হন। আপনার শ্বশুর বাড়িতে যেতে হবে না? আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে বড্ড মিস করছে। আদিল ঈশানকে উদ্দেশ্য করেই বলল, তুই জ্যোতিকে বাসায় পৌঁছে দিয়ে আসবি। আজকে বাড়িতে অনেক সমস্যা হবে, মম রেগে আছে। আজকে জ্যোতিকে নিয়ে যাওয়া ঠিক হবে না। যুথিকে রাগানোর জন্য ঈশান বলল, বাড়িতে গিয়ে কি হবে? জ্যোতি বরং আমার সাথে আমাদের বাড়িতে যাক। এমন পুতুলের মতো মেয়ে দেখলে আম্মা খুশিতে লাল হয়ে যাবে। যুথি বেশ বিরক্ত নিয়ে বলল, অসম্ভব, আমি যাব না আপনার সাথে। হৃদয়পুরের শিকদার মহলে সবাই বসে আছে ড্রয়িং রুমে। আশরাফ শিকদার কফি খাচ্ছেন, তার সামনে রাজনীতি নির্বাচন নিয়ে কথা বলছেন অহনা শিকদার, মাইমুনা শিকদার এবং সোনালী তালুকদার। সবাই বসে বসে গল্প করছেন। কলি আয়রার রুমে বসে বসে আছে। তাদের মধ্যে বেশ ভালো বন্ডিং হয়েছে। আয়রাকে এখনো আদিলের বিয়ের বিষয়টা জানানো হয়নি। সোনালী তালুকদার নিজেও ঠিক মতন কোনো কিছুই বুঝতে পারছেন না। তার আর 1 মিনিটও এই বাড়িতে থাকবে না। আয়রাকে নিয়ে সোজা ইউএসএ চলে যাবেন। তবে আয়রাকে সামলানো বেশ কঠিন হয়ে পড়বে এই সিচুয়েশনে। শিকদার মহলের গেটের সামনে বেশ চেঁচামেচি শব্দ পেয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে বাইরের দিকে এগোতেই দেখতে পান বড় বড় 2টা গাড়ি বাড়ির ভেতরে আসার চেষ্টা করছে। তবে আশপাশের মিডিয়া প্রেস মিলে গাড়িটিকে ভিড় করে রেখেছে, তার জন্য বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না। দুপুরের দিকে পুলিশ প্রশাসনের লোক এসেছিল, তবে মিডিয়ার লোকেরা ছিল না তখন, তাই প্রশাসনের লোক চলে গেছে। কিন্তু হঠাৎ করে আবার কোথা থেকে আসলো তারা কেউ বুঝতে পারছে না। এত মানুষ ভিড়। আদিল গাড়ি নিয়ে ওর ভেতরে প্রবেশ করতে পারছে না। সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে যদি মিডিয়ার লোকের মধ্যে কারোর উপরে গাড়ি তুলে দেয়, সামনে নির্বাচন, এই সময়ে এমন কাজটা করলে সব থেকে বড় বোকামিটা করবে আদিল। আশরাফ শিকদার 1 সেকেন্ডও সময় নিলেন না, অতি দ্রুত কল করলেন থানায়। শিকদার মহলে পুলিশ পাঠানোর জন্য আশরাফ শিকদার ও ওনার ছোট ভাই আনিস শিকদার দুজনে মিলে এগোলেন গেটের দিকে। ওনাদেরকে মিডিয়ার লোকেরা চারপাশ দিয়ে ঘিরে ধরলেন আর বললেন, স্যার, আমাদের কাছে খবর আছে আপনার বড় ছেলে আদিল শিকদার আজাদ চেয়ারম্যানের মেয়ে কিডন্যাপ করে বিয়ে করেছেন। আমাদের কাছে কিছু প্রমাণ আছে, আমরা সত্যিটা জানতে চাই। প্লিজ মন্ত্রী সাহেব, আমাদেরকে সবটা জানান। আশরাফ শিকদার সবাইকে উদ্দেশ্য করেই বললেন, আপনাদের কাজ কি উল্টাপাল্টা সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া? বংশের ছেলেকে আমরা ওই রকম শিক্ষায় শিক্ষিত করিনি যে অন্যের বাড়ির মেয়েকে কিডন্যাপ করে বিয়ে করে নিয়ে আসবে। আপনারা উল্টাপাল্টা প্রশ্ন করে একে বিভ্রান্ত করা বন্ধ করুন। রাস্তা থেকে সরে দাঁড়ান, গাড়ির ভেতরে প্রবেশ করবে। আশরাফ শিকদারের কর্কশ গলার কথা শুনে আর প্রশ্ন করলো না মিডিয়ার লোকেরা, বরং আদিলের গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। এমনভাবে গাড়ি কোনোভাবে ভেতরে প্রবেশ করতে পারল না।
এমন সময় আদিল রাগে কটমট করতে লাগলো। সে অনেক বেশি বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলো আর সবাইকে উদ্দেশ্য করে বলল। ঘুরে দাঁড়ায় আসুন না ভিতর পোলারা, ভেতরে কি তোমাদের মাথার উপরে দিয়ে যাব? একজন সাংবাদিক আদিলের খুব কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। স্যার, আপনি কি সত্যি কিডন্যাপ করে বিয়ে করেছেন আজাদ চৌধুরীর মেয়েকে? হ্যাঁ, বিয়ে করেছি। তাতে তোর বাপের কি সমস্যা? আশরাফ শিকদার রাগে কটমট করতে লাগলেন। এমনভাবে কথা বলে জনগণ ভোট কেন পরবর্তী নির্বাচনে দাঁড়ানোর আগে লাথি মেরে নামিয়ে দেবে। তাই মিডিয়াকে ফোকাস করার জন্য আশরাফ শিকদার বললেন। আপনারা যেহেতু ইন্টারভিউ নিতে এসেছেন, তাহলে আপনারা বরং ভিতরে আসেন, বসেন, কথা বলি। গাড়ি নিয়ে ভিতরে যাও। আশরাফ শিকদার সবাইকে উঠোনের এক পাশে রাখা ছোট্ট একটি ঘরে গিয়ে বসলেন। সাথে সাথে সাংবাদিকরাও গিয়ে বসলো। তাদের নানান ধরনের মন্তব্যের শিকার হচ্ছে তারা। একটা সময় সাংবাদিকের লোকেরা বেশ বিরক্ত হয়ে গেল আশরাফ শিকদারের ওপর। ছেলের বউকে মিডিয়ার সামনে আনছে না দেখে। সামনে নির্বাচন, এই মুহূর্তে জনগণকে রাগিয়ে দেয়া ঠিক হবে না। তাই আশরাফ শিকদার ওনার ছোট ভাই আদিস শিকদারকে পাঠালেন ছেলে আর ছেলের বউকে এখানে নিয়ে আসতে। আশরাফ শিকদার বলার সাথে সাথে আদিস শিকদার ডাকতে চলে গেলেন। আদিল গাড়ি সাইডে রেখে ইরাকে শক্ত করে ধরে রেখেছে। আশরাফ শিকদার যেতে বলেছেন বলে জানায় আদিস শিকদার। আদিল সম্মতি জানিয়ে বলে আসছি। আদিল ইরাকে শক্ত করে ধরে এগিয়ে গেলে উঠানের পাশে রাখা ছোট ঘরে। আদিল আর ইরা ঘরে প্রবেশ করতেই মিডিয়ার লোকেরা উঠে দাঁড়িয়ে এক একজন এক একটা প্রশ্ন করতে লাগলো। আদিলের শক্ত মেজাজটা আরও একবার শক্ত হয়ে গেল। মনে হলো এক একটাকে ধরে মাথার ওপর তুলে একটা করে আছাড় মারতে। মিডিয়ার লোকদের প্রশ্ন। ম্যাডাম, আপনাকে কি কিডন্যাপ করে তুলে নেওয়া হয়েছিল? আরেকজন জিজ্ঞাসা করলো। নাকি ম্যাডাম আপনাদের আগেই সম্পর্ক ছিল, বাড়িতে মেনে নিচ্ছিল না বলে পালিয়ে গিয়েছিলেন? আমরা তো শুনেছিলাম ম্যাডাম আপনার এঙ্গেজমেন্ট ছিল সেদিন মাফিয়া কিং ইয়ান রোশান খানের সাথে। যদি ম্যাডাম পরিষ্কার করে আমাদেরকে সবটাই জানাতেন। আশরাফ শিকদার বারবার ইরা আর আদিলের তাকালেন। ইরা ছোট মানুষ, হয়তো এত মিডিয়া ক্যামেরার সামনে কখনো আসেনি দেখে ও বেশ নার্ভাস লাগছে মেয়েটিকে। না জানি কি বলে ফেলে। এই মুহূর্তে আদিল কিছু বলে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। পুরো শিকদার বাড়ি এবং চৌধুরী বাড়ির সম্মান ইরার হাতে। ইরা সবাইকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি কোনো ভুল কিছু বলি, আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আমি আপনাদের থেকে বয়সে অনেকটাই ছোট। আমাকে এই বাড়ির ছেলে কোনোভাবে কিডন্যাপ করে তুলে নিয়ে আসেনি। আমি ইচ্ছাকৃতভাবে ওনার সাথে এই বাড়ি এসেছি। আমাদের সম্পর্কটা বেশ অনেক দিন আগের। আমাদের বিয়েটা পারিবারিকভাবে ঠিক করে রাখা হয়েছিল। আর যদি আসে এঙ্গেজমেন্টের কথা, তাহলে আমি বলবো সেরকম কিছুই ছিল না। আর যদিও কোনো কিছু থেকে থাকে, অবশ্যই সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনারা নিশ্চয়ই অন্যের ব্যক্তিগত বিষয়ে ইন্টারফেয়ার করবেন না। কারোর কোনো প্রশ্ন থাকলেও আর করার সাহস দেখালো না, বরং এক এক করে সবাই বেরিয়ে গেল। আদিল আর আশরাফ শিকদার একে অপরের দিকে তাকাতাকি করছে। ইরা কিছুটা সামনে এগিয়ে আশরাফ শিকদারকে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আশরাফ শিকদার পায়ে হাত দিতে বারণ করলেন, বরং মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন। শিকদার বাড়ির যোগ্য বউ তুমি আম্মু। অনেক দোয়া করি তোমার জন্য। শিকদার বাড়িতে তোমাকে স্বাগতম আম্মু। আশরাফ শিকদার আদিলকে নিজের কাছে বুকে টেনে নিয়ে বললেন। Your choice is the best, my son. I am proud of you. আদিল শান্ত গলায় বলল। থ্যাংক ইউ ড্যাড। আশরাফ শিকদার এবং আদিল শিকদার দুইজন ছোট ঘর থেকে বের হয়ে বাড়ির দিকে এগোলেন। আদিল প্রথমবারের মতো ইরাকে শক্ত করে ধরে নিয়ে হাঁটছে বাড়ির ভেতরের প্রবেশের উদ্দেশ্যে। ঈশান জ্যোতিকে কলেজের সামনে নামিয়ে দিয়ে সোজা বাড়িতে চলে যাবে। আজকাল জ্যোতি ঈশানের সাথে কথা বলতে দ্বিধাবোধ করে না। আগের থেকে অনেকটাই ফ্রি হয়ে গেছে তারা দুজন। ঈশান আর জ্যোতিকে ঘিরে ভালো লাগার বিষয়টা জ্যোতি বেশ ভালোভাবে বুঝতে পারছে। আজকাল জ্যোতির আর খুশি খুব বেশি ঈশানকে বিরক্ত লাগে না, বরং ভালোই লাগে। ঈশান জ্যোতির উদ্দেশ্য করে বলল। যদি তোমার নাম্বারটা দেওয়া যাবে? জ্যোতি বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। কেন? ঈশান দুষ্টু হাসি হেসে বলল। না মানে বড় বড় তেলাপোকা খুঁজে পেলে তোমাকে কল করে জানাবো, তারপর তুমি এসে এক ছোটে ভয় আমাকে ঝাপটে ধরবে। উফস, কি ছিল সেই দৃশ্যটা। জ্যোতি বিরক্ত হয়ে বলল। লুচ্চা বেটা। কে? জ্যোতি কলেজের সামনে আসতে ঈশানকে বলল। এখানেই গাড়ি থামান।
আমি কলেজে এসে পড়েছি, আমি এখানেই নামবো। জুথি অত দ্রুত গাড়ি থেকে নেমে যায় আর ঈশানকে বলে চলে যেতে। যাওয়ার আগে ঈশান জুথিকে জিজ্ঞাসা করে, আবার কবে দেখা হবে? জানি না, আজ আসি বলে জুথি তাড়াতাড়ি করে কলেজের ভেতরে প্রবেশ করে। আদিল ঘরের ভেতরে ইরাকে নিয়ে প্রবেশ করতেই অহনা শিকদার সহ পরিবারের সবাই উঠে দাঁড়ায়। সোনালী তালুকদার বেশ রেগে যায়। অহনা শিকদারের রাগ ছেলের প্রতি থাকলেও ইরাকে দেখে রাগ অনেকটাই কমে গেল। মেয়েটা ভয়ে কাঁপছে, মাথা নত করে রেখেছে। সৌন্দর্য লাবণ্য ছড়িয়ে পড়ছে পুরো শিকদার বাড়িতে। আদিলকে ইরার হাত শক্তভাবে ধরে থাকতে দেখে সোনালী তালুকদার রাগে হিড়হিড় করতে লাগলেন। তাদের থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে আয়রা। সে গাড়ির শব্দ শুনে নিচে এসেছিল, ভেবেছিল আদিল এসেছে। হ্যাঁ, আদিল তো সত্যি সত্যি এসেছে। তবে আদিলের পাশের মেয়েটাকে দেখে আয়রা আদিলের বেশ কাছে গিয়েই বলল, আদিল বেবি, তুমি এই মেয়েকে এভাবে ধরে রেখেছো কেন? এই মেয়েকে ছাড়ো। আয়রার কথায় আদিলের শান্ত মস্তিষ্কটা খুব তাড়াতাড়ি বিগড়ে গেল। ইরা বুঝতে পারছে না এই মেয়েটাকে। আয়রা আরেকটু কাছে গিয়ে আদিলের থেকে ইরাকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো। আদিল ইরাকে কোনোভাবে ছাড়বে না। তাদের দুজনের এই টানাটানির মাঝে পরে ইরার ফর্সা হাতটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে। হাতের রগ ফুলতে শুরু করলো। সোনালী তালুকদার মেয়ের এমন পাগলামি সহ্য করতে না পেরে এগিয়ে গেলেন মেয়ের দিকে। আয়রাকে আদিলের থেকে দূরে আনার চেষ্টা করলেন। আয়রা চিৎকার করে আদিলের কাছে জানতে চাইল, কে এই মেয়ে আদিল? আদিল নিজের রাগকে কন্ট্রোল করে শান্ত গলায় বলল, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মিসেস ইরা আদিল শিকদার। হোয়াট? তাহলে আমি কে? আই ডোন্ট নো। প্র্যাঙ্ক করছো তাই না? আমাকে ভয় দেখানোর জন্য প্রুফ করছো রিয়েল ভালোবাসি কিনা ফেক ভালোবাসি। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছি, ট্রাস্ট মি। এবার তো বলো তুমি প্র্যাঙ্ক করছো। হোয়াট ননসেন্স! তোমার সাথে প্র্যাঙ্ক করবো কেন? তুমি কি আমার বিয়েন লাগো? আয়রা চিৎকার করে কাঁদতে কাঁদতেই বলল, আমাদের যে কাল বাদে পরশু বিয়ে, তাহলে বিয়েটার কি হবে? আদিল নিজের চোয়াল শক্ত করে কর্কশ গলায় বলল, চোপ, এইরকম উল্টাপাল্টা প্রশ্ন আমাকে কেন করছো? আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে বিয়ে করতে চাই? আমি কখনো তোমাকে এইসব কথা বলিনি। যারা তোমার বিয়ে ঠিক করেছিল আমার সাথে, এই প্রশ্নগুলো তুমি বরং তাদেরকে জিজ্ঞেস করো। আদিল ইরার এক হাত শক্ত করে ধরে টানতে টানতে ইরাকে নিজের রুমে নিয়ে যায়। আয়রা ফ্লোরে বসে পড়ল। এতক্ষণে তার চোখের পানি শত শত ফোঁটা হয়ে চোখ বেয়ে ঝরে পড়েছে। সোনালী তালুকদার মেয়েকে বোঝানোর জন্য বলল, একটা আদিল বিয়ে করেছে তো কি হয়েছে, হাজারটা আসবে। আমার মেয়ে কি আমি অন্য জায়গায় বিয়ে দেব? আদিলের থেকেও ভালো ছেলের কাছে। সোনালী তালুকদারের এমন কথায় আয়রা নিজের মায়ের থেকে দূরে সরে গেল আর বলল, আমি তো আদিলকে ভালোবেসেছিলাম, চোখ বন্ধ করে ভরসা করেছিলাম। আমাকে ঠকিয়ে দিল আদিল। আমার আমার দোষ ছিল বলো? কি দোষ ছিল তোমাকে বেশি ভালোবাসার? আমি তো প্রতিটা দিন প্রতিটা রাত অপেক্ষা করেছি তোমাকে নিজের করে পাওয়ার। আর তুমি কি না একটা বারো ভাবলে না আমাকে নিয়ে? তুমি কি না অন্যের হয়ে গেলে? কি আছে এই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই? সোনালী তালুকদার মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। আয়রা আহাজারি করে কেঁদে কেঁদে বলল, আজ আমি তোমাকে হারিয়ে হয়ে গেলাম শূন্য, আর ওই মেয়ে তোমাকে পেয়ে হয়ে গেল পরিপূর্ণ। ঈশ্বর কি তোমার আমার প্রেম লিখতে পারতো না? আদিলের রুমটা বেশ বড়। এই রুমে আজ থেকে ইরাও থাকবে। ইরা গুটিসুটি মেরে বসে আছে বিছানার এক পাশে। আদিল গোসল করে ফ্রেশ হয়ে নিল। ইরা রেগে গম্ভীর হয়ে তাকিয়ে আছে আদিলের দিকে। তাই আদিল দুষ্টু হাসি হেসে ইরাকে উদ্দেশ্য করেই বলল, চলো এখন চোখাচোখি করার খেলাটা বরং খেলি, নাকি টি-20 ম্যাচ খেলবা? ডিসাইড করো। ইরার আগে কটমট করতে করতেই বলল। অসভ্য লোক, বেহায়া লোক, মুখ দিয়ে ভালো কথা বের হয় না তাই না? আদিল দুষ্টু হাসি হেসে বলল, না তো বউ, বিবাহিত পুরুষের মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। বিয়ের পর বিবাহিত পুরুষের মুখে ব্রেক থাকে না, তুমি এটাও জানো না? ইরা নিজের চোয়াল শক্ত করেই বলল, আপনার মুখ বিয়ের আগে থেকে ব্রেক ছিল না, অসভ্য লোক। এখন আরও থাকবে না বউ, বিয়ে করেছি না। ইরা কথা ঘুরিয়ে পাল্টা প্রশ্ন করলো। ইরা বিরক্ত হয়ে বলল, ওই মেয়েটা কে? আর কেন এমন করে কান্না করছিল?
কি হয়েছে ওই মেয়ের? হো হো হো, তোমাকে তো বলাই হয়নি। ওইটা আমার প্রথম বউ, আর তুমি আমার 2 নম্বর বউ। আমি আরেকটা বিয়ে করেছি, তো সেই খুশিতে কান্না করেছে আমার প্রথম বউ। মানে? মানে এইটাই, সামনের বছর তুমিও খুশিতে কাঁদার জন্য রেডি হও। অসভ্য লোক, উল্টাপাল্টা কথা বলে আমার মাথাটা নষ্ট করে ফেলেছে। হে আল্লাহ, আর পারছি না আমি। তুমি বরং এই বাজে লোকটাকে তোমার কাছে নিয়ে নাও। আল্লাহ, তুমি আমার বউর কথাটা কবুল করো, এবং আমি আমার সাথে করে আমার বউকেও নিয়ে আসবো তোমার কাছে। আল্লাহ, তুমি দোয়া কবুল করো। আমিন আমিন। না আল্লাহ, আমি এত তাড়াতাড়ি করে মরতে চাই না। আমি আরো বেশ কিছুদিন বাঁচতে চাই। আমিও সেম, বউ আছে যেখানে আমিও থাকবো সেখানে, তাই না বলো বউ? শিকদার বাড়ির ছোট বড় সবাই বসে আছে ড্রয়িং রুমে। বিকেলের ঘটে যাওয়া কিছু বিষয়ের জন্য সবারই বেশ মন খারাপ। বাড়িতে নতুন বউ এসেছে, এই মুহূর্তে মন খারাপ করে থাকা ঠিক হবে না। তাই অহনা শিকদার কলিকে উদ্দেশ্য করেই বলল, তোমার ভাই আর ভাবিকে বলো, নিচে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। কলি সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে বড়ম্মু, আমি ভাই আর ভাবিকে ডেকে নিয়ে আসছি। কথা শেষ করে কলি উপরে আদিলের বড় রুমটার দিকে এগোলো। রুমের সামনে গিয়ে দরজায় কয়েকটা বার নক করলো। পারমিশন নিয়ে রুমের ভেতর প্রবেশ করলো। কলি আদিলকে উদ্দেশ্য করেই বলল। ভাইয়া বড়ম্মু বলছে ভাবিকে নিয়ে নিচে আসতে। আদিল বলল, ওকে, তুই যা, আমি আসতেছি। কথা শেষ করে কলি নিচে এলো। আদিল ইরাকে নিয়ে বেশ কয়েক মিনিট পর নিচে যায়। ইরা মাথা নুয়ে আছে, সে ভীষণ ভয় পাচ্ছে এই মুহূর্তে সবাইকে। অহনা শিকদার ইরার ভয়ের কারণটা বুঝতে পেরে ইরাকে উদ্দেশ্য করেই বলল, এইখানে আমার পাশে এসে বসো। ইরা আস্তে ধীরে এগিয়ে গিয়ে বসলো শাশুড়ির পাশে। আদিল গিয়ে বসলো আশরাফ শিকদারের পাশে। অহনা শিকদার ইরাকে বললেন, শিকদার বাড়ির বউ তুমি, এত ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে সব সময়। অহনা শিকদার আদিলের দিকে তাকাতেই দেখলো সে বউয়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তাই অহনা শিকদার কিছুটা গম্ভীর গলায় ইরাকে বললেন, আমি জানি তুমি ইচ্ছাকৃত আমার ছেলেকে বিয়ে করোনি। আমার ছেলে যে তোমাকে জোর করে বিয়ে করেছে, আমি সেই বিষয়টা আমার ছেলের দিকে তাকিয়েই বুঝতে পারছি। যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে এখন। তোমরা সব সময় ভালো থাকো, আমরা এই বয়সে আর এর থেকে বেশি কিছু চাই না। আদিল আশরাফ শিকদার সহ সবাই বুঝতে পারছে না হুট করে অহনা শিকদারের এতটা পরিবর্তন হলো কিভাবে। যে মানুষ কথায় কথায় ধমকাধমকি করে সেই কিনা ভালোভাবে কথা বলছে, তাহলে কি ছেলের বউকে আপোষেই পছন্দ করে ফেললো? অহনা শিকদার আদিলকে গম্ভীর গলায় বলেন। আদিল শান্ত গলায় বলল, তুমি বিয়ে করতে চাইছো, আমাদেরকে জানাতে পারতে, তাহলে আমি শুধু শুধু আয়রার সাথে তোমার বিয়েটা ঠিক করতাম না। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না। তুমি এই কাজটা একদম ঠিক করোনি আদিল। মম, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি আমার বিয়ের বিষয়ে সবকিছু ড্যাডকে জানিয়েছিলাম অনেক আগেই। অহনা শিকদার গম্ভীর মুখে আশরাফ শিকদারের দিকে তাকাতেই আশরাফ শিকদার চোখ ঘুরিয়ে নিলেন ভয়ে। আশরাফ শিকদার আদিলকে রেগে গিয়ে বললেন, বিয়ে করলা তুমি, বাসটাও করলে তুমি, বাসটা কেন আমাকে দিলা? মম দেখো, ড্যাড তোমার নামে বাজে কথা বলছে আমাকে। আশরাফ শিকদার গম্ভীর গলায় বলেন। এই ছেলে আমার হতেই পারে না। সত্যি করে বলো অহনা, এই ছেলেটা কার? অহনা শিকদার কপাল কুঁচকে ফেললেন। এতগুলো মানুষের সামনে কিনা তার চরিত্র নিয়ে কথা বলছে। আজকে এই লোকের খবর আছে। বাড়িতে থাকা কাজের লোকেরা মিলে টেবিল ভর্তি করে খাবার রেডি করছে। তাদের সাথে সাথে হাত লাগাচ্ছেন মাইমুনা শিকদার। সবাই ড্রয়িং রুম থেকে উঠে গিয়ে বসলেন খাবার টেবিলে। ইরার পাশে গিয়ে বসলো আদিল। ইরা আশেপাশে খুঁজতে লাগলো বিকেলের সেই মেয়েটিকে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তাদের। অহনা শিকদার আদিলকে বললেন, এরাকে কালকে ওর পছন্দ মতন জামা কাপড় কিনে দিবে। আর কলিকে বলল, তোমার একটা 3 পিস তোমার ভাবিকে দাও। এত ভারী শাড়ি পরে সে ঘুমাতে পারবে না, সমস্যা হবে তার। কলি সম্মতি জানিয়ে বলে। আচ্ছা বড়ম্মু। অহনা শিকদারের এমন আচরণে নিমেষেই ইরার মাঝে বিশাল ভালোবাসার সৃষ্টি হলো। খাওয়া শেষ করে সবাই নিজেদের রুমে চলে গেল। তার মাঝে ইরা আদিলকে উদ্দেশ্য করেই বলল, একটা কথা বলবো, রাখবেন প্লিজ? ইরার এমনভাবে কথা শুনে বেশ মায়া হলো আদিলের, তাই বলল, একটা কেন, 100টা কথা বলতে পারো, আমি অবশ্যই রাখবো।
আপনি প্লিজ একটু বাইরে যাবেন, আমি ড্রেস চেঞ্জ করব। আদিল অবাক হয়ে বলল, তুমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাও। আমাদের রুমের ভেতরে এত বড় একটা ওয়াশরুম থাকার পরেও আমাকে কেন বাইরে যেতে হবে? একটু যান না প্লিজ, আমার ওয়াশরুমে ভয় লাগে। এক প্রকার ইরা জেদ করে আদিলকে রুমের বাইরে বের করে দিল। আদিলকে বের করার সাথে সাথে রুমের দরজা আটকে দিল ইরা। দরজার বাইরে থেকে আদিল বলল, বেশি টাইম ওয়েস্ট করবে না, সময় মাত্র 5 মিনিট। ইরা দরজার অপর পাশ থেকে নিজের হাসি সংবরণ করে আদিলকে উদ্দেশ্য করে বলল, খেলবেন না T20? অসভ্য লোক। অবশ্যই খেলবো জান, দরজাটা খোলো, আমি রেডি হয়ে আসছি। একটু শোনেন, হ্যাঁ বলো জান। রেডি হয়ে দরজার সামনেই বসে থাকবেন দয়া করে। একদম ডাকাডাকি করবেন না আমায়। আমার ঘুমের ডিস্টার্ব হলে আপনার খবর আছে কিন্তু। তার মানে আমি আজকেও রুমের বাইরে থাকবো? হ্যাঁ অবশ্যই, আপনাকে ওইখানেই ভালো মানায়। একদম না, আমি কত কষ্ট করে বিয়ে করেছি তুমি জানো? না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আপনি আমায় কিডন্যাপ করে বিয়ে করেছেন। আপনার কঠিন বিচার হওয়া প্রয়োজন। যেভাবেই হোক বিয়ে করেছি, বিয়ে হয়েছে, তাই না? বিচারটা দরজা খুলে তারপরে করো বেবি ডল। প্লিজ দরজা খুলো, বাইরে অনেক বড় বড় মশা। মশার কামড়কে বইয়ের মিষ্টি চুমু ভেবে খাওয়া শুরু করেন। আপনি না বললেন আমি ছাড়াও তো আপনার আরেকটা বউ আছে, আজকে বরং তার কাছেই যান। গুড নাইট। না, আমি আজকে তোমার কাছেই থাকবো। আমি আজকে T20 ম্যাচ খেলবো, তোমাকে দেখিয়ে দেবো আমি কত বড় খেলোয়াড়। প্লিজ দরজাটা খোলো বউ, আমি কিন্তু রেগে যাচ্ছি বউ। অসম্ভব, আপনার জন্য রুমে প্রবেশ নিষিদ্ধ। আমাকে রাগিয়ে দিও না বউ, তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি ছোট মানুষ বলে কিন্তু আমার কাছে ছাড় পাবে না, তাই এখনো সময় আছে, দরজা খোলো বউ। আমাকে রাগাস না, আমি কিন্তু রেগে যাচ্ছি। আপনি প্লিজ একটু রেগে যান, আমিও দেখি আপনি কেমন রাখতে পারেন। শালা কুত্তা কপাল, বউ তো আমার ভয় পায় না, উল্টা আমাকে থ্রেট দেয়। হাতের কাছে পেলে শুধু তোমাকে দেখাবো আমি কি চিস। দরজার সামনে সে ভাবে বসে থাকতে দেখলে আর মান সম্মান আর কিছুই থাকবে না। তাই আদিল দরজার সামনে থেকে উঠে চলে গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে গিয়ে দেখে আশরাফ শিকদার মুখটাকে ঘুমরা করে বসে আছেন। আদিল আশরাফ শিকদারকে এমন ভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, তোমাকেও কি মম রুমের বাইরে ফেলে দিয়েছে ড্যাড? আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, আর তোমাকে? সেম টু ড্যাড। আমার তো বয়স হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, তাই তোমার মম মাঝে মাঝে শখ করে রুমের বাইরে পাঠিয়ে দেয়। তুমি তো ইয়াং ম্যান, তোমাকে কেন বাইরে রাখে? আমি নাকি কিডন্যাপ করে বিয়ে করেছি, তার সাজা দিচ্ছে। আচ্ছা ড্যাড, সত্যি করে বলো তো, মম কেন তোমাকে রুমের বাইরে রেখেছে? এমনি। গোপন সমস্যা ড্যাড, নির্দ্বিধায় বলতে পারো, আমি কাউকে কিচ্ছু বলবো না ড্যাড, প্রমিস। বেহারা ছেলে আমি বাবা হই তোমার। তাতে কি হয়েছে ড্যাড, গোপনীয় সমস্যা থাকতে পারে, তুমি বরং কলকাতা হার্বাল সেবন করো ড্যাড, সব ঠিক হয়ে যাবে। আশরাফ শিকদার এক হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেললো আদিলের দিকে। আদিল ফোনটাকে টপ করে ধরে ফেললো আর বলল, ড্যাড তুমি এটা ঠিক করছো না, আমার মমকে কিনা ঠকানোর চেষ্টা করো এই বয়সে। আমি মমকে এক্ষুনি বলে দেবো তুমি এই বয়সে ইটিস পিটিস করছো। আরে বেহায়া ছেলে, তুমি কি চাইছো এই বয়সে আমার সংসারটা নষ্ট হয়ে যাক? ঠিকভাবে দেখো, আমি কিছু করছি না। তুমি কি চাচ্ছ তোমার মম আমাকে এই বাড়ি থেকে বের করে দেখ? তুমি এইরকম ইনফরমেশন দিলে 100 বার বিশ্বাস করবে তোমার মম। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমাকে এইভাবে ভয় দেখিও না, আমার স্ট্রোক হবে। ধ্যাৎ, এই এক ডায়লগ শুনতে শুনতে পুরো হয়ে যাচ্ছি ড্যাড, নতুন ডায়লগ বলো। আরে বোকা ছেলে, এটা ডায়লগ নয়, এটা আমার ইমোশন। ড্যাড চলো যাই। আশরাফ শিকদার কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন কোথায়? আদিলকে। আদিল দুষ্টু হাসি হেসে বলল, চলো ড্যাড, লাল পানি খেয়ে আসি। তোর লজ্জা করে না বাপকে লাল পানি খাওয়ার অফার করো? আজকের জন্য মাফ করে দিলাম, পরের বার আর মাফ করে দিব না। আজকের জন্য যাচ্ছি, পরের বার আর যাব না। আদিল রেগে গিয়ে বলল, আগেও 1000 বার বলেছো ড্যাড, তোমার যেতে হবে না, তুমি বরং থাকো, আমি এগিয়ে যাচ্ছি। আরে বোকা ছেলে, আমিও আসছি তোমার সাথে, বেলা একা গেলে ভয় পাবে তুমি। আর হ্যাঁ, সব কিছু মনে রাখতে নেই মাই বয়। আশরাফ শিকদার বললেন গম্ভীর গলায়। আদিল আর আশরাফ শিকদার দুজনেই একসাথে চলে গেছেন ছাদে, কারণ ড্রয়িং রুমে যখন তখন যে কেউ এসে পড়বে। তবে এত রাতে ছাদে কেউ আসবে না, যদি যায় সেটা হবে ভূত। নেশায় ডুবে থাকলে ভূতও ভয় পেয়ে চলে যাবে। তাই কোনো রকম রিস্ক না নিয়ে বাপ ছেলে মিলে মদের বোতল আর 2টা গ্লাস নিয়ে পানি আচার নিয়ে ছাদে চলে গেল। আশরাফ শিকদার জানেন রাগ করে তার রাগিনী বউ ঘর থেকে বের করে দিলে ও কিছুক্ষণ পর ঠিকই খুঁজতে আসবে।
যদি আজকেও আগের মতন খুঁজতে আসে তাহলে শিওর আজকে পাবে না, কারণ ছাদের দরজা ভেতর থেকে আটকে রাখা হবে। এর মাঝে আশরাফ শিকদার আদিলকে বলল, ঈশান কই? ঈশান বাড়িতে চলে গেছে ড্যাড। ঈশানকে আসতে বলো। এত রাতে কেন ড্যাড? মিস করছি ঈশানকে। কি ঈশানকে মিস করছো কেন ড্যাড? ঈশান তো ছেলে মানুষ, মেয়ে মানুষ না। বেহায়া ছেলে, বাবা হয় আমি তোমার, সব কিছুতে নেগেটিভ কথাবার্তা বলো। ঈশান ছেলেটা ভালো, আমার মনের সব কথা বুঝতে পারে, মতন কথাই কথাই আমাকে অপমান করে না। ও তাই নাকি? মমকে ডাকবো নাকি এখানে? সব কিছুতেই আমাকে একদম ভয় দেখাবে না। আমি কি তোমার মমকে ভয় পাই নাকি? মম, মম। আরে বোকা ছেলে, সব কিছুতেই সাহস দেখালে চলো না। তুমি ভুলে যাচ্ছ কেন? আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একদম ভয় দেখাবে না, তাহলে আমার স্ট্রোক হবে। আদিব এবং প্রিয়াস বাংলাদেশ এয়ারপোর্টে নেমেছে রাত 10টা বাজে। বাড়িতে ফিরতে আরো ঘন্টাখানেক লাগবে। আশরাফ শিকদার গাড়ি পাঠিয়ে দিয়েছে, সাথে রিফাতকেও। অনেক বছর যাবৎ দেশের বাইরে আছে, একা বাড়ি ফিরতে সমস্যা হবে হয়তো। রিফাত এয়ারপোর্টের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আদিব এয়ারপোর্ট থেকে বেরিয়ে কল করে রিফাতের নাম্বারে। রিফাত এগিয়ে নিয়ে আসে আদিবের প্রিয়াসকে। আদিব রিফাতের সমবয়সী হলেও প্রিয়াস বেশ বড় ওদের থেকে। রিফাত সালাম দিয়ে সবাইকে গাড়িতে তুলে নিয়ে আসলো। তার মধ্যে প্রিয়াস রিফাতকে জিজ্ঞাসা করলো, হেই ফাকিং ম্যান, আদিলের বউ দেখতে কেমন? সি ইজ ভেরি হর্স। রিফাত গলা খাকারি দিয়েই বলল। জানি না তো ভাই, আমি তো দেখি নাই। আদিব দাঁতে দাঁত পিষে বলল, নেক্সট টাইম এ ধরনের কথা বলবে না ভাইয়া ভাবিকে নিয়ে। ভাইয়া কিন্তু অ্যালাউ করবে না তোমাকে, নিজের ভাই বলে তোমাকে কিন্তু ছাড় দিবে না। তোমার নিজের জানের মায়া থাকলে ভাবির থেকে দূরে থাকবে অবশ্যই ভাইয়া। রিফাত প্রিয়াসের এইরকম বাজে ভাষার কথা মানে বুঝতে পারেনি। তবে আদিব প্রিয়াসকে গিয়ে শান্ত হুমকিতে বেশ ভালোভাবে বুঝতে পারলো শিওর নট এ গুড পারসন। গভীর থেকে গভীর রাত, হঠাৎ ফোন বেজে উঠল। ফোনটা সাইলেন্ট থাকায় ভাইব্রেট হচ্ছিল। ফোনের ভাইব্রেশনের ফলে ফোনটা কাঁপছিল। একটা সময় ঘুম ভেঙে যায়। ফোনটা রিসিভ করে ঘুম ঝরানো কণ্ঠে হ্যালো বলতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক সুঠামদেহী পুরুষালী কণ্ঠের আওয়াজ। কয়টা বাজে? এত আগেই ঘুমিয়ে পড়েছ? কে আপনি? চিনতে পারোনি? না। তুমি তেলাপোকা দেখে ভয় পেয়ে যাকে ঝাপটে জড়িয়ে ধরেছিলে, আমি সেই। ঈশান? এত সময় লাগে আমাকে চিনতে? আমি তো ভেবেছিলাম হ্যালো বললেই চিনতে পারবে। সরি, ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। কিন্তু কল করেছেন কেন রাতে? ঈশান আদুরে গলায় বলল। মিস করছিলাম তাই। যুথি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কাকে মিস করছেন এত রাতে? ঈশান যুথিকে রাগানোর জন্য বলল। আমার বউকে। যুথি এক লাফে শোয়া থেকে উঠে বসলো আর রেগে গিয়ে ঈশানকে বলল। আপনি বিয়ে করেছেন ঈশান? ঈশান লাজুক হেসেই বলল। হ্যাঁ, তুমি জানো না? যুথি কাঁদো কাঁদো গলায় বলল। না, আগে বলেননি কেন? ঈশান অবাক হওয়ার নাটক করেই বলল। ও হয়তো মনে ছিল না আমার। তাহলে আজকে বলি, তুমি বরং শোনো। আমার একটা বাচ্চাও আছে, তার বয়স 4 বছর, আর একটা হবে কিছুদিন পর। তোমাকে অবশ্যই দাওয়াত দিব আমাদের বাড়িতে, বাবুটা হলে আসবে কিন্তু। যুথির চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা নোনা জল বেয়ে পড়লো আর ঈশানকে রাগী গলায় বলল। তাহলে আমাকে কল করেছেন কেন? আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথাই বলবো না। কথা শেষ করার আগেই যুথি ফোনটা কেটে দিল। যুথি রাগের কারণটা বুঝতে পেরে ঈশান আবারও কল করলো যুথিকে, কিন্তু যুথি কল রিসিভ করলো না। ঈশান পরপর কয়েকবার কল করলো। যুথি কল রিসিভ না করে ঈশানের নাম্বারটা ব্লক করে দিল। ঈশান ঠোঁটে ঠোঁট কামড়ে আলতো করে হেসে বলল। বুক ফাটে তো মুখ ফোটে না, স্বীকার করলেই তো হয় যে ভালোবাসো। আশরাফ শিকদার আর আদিল মিলে লাল পানি সেবন করছে। আশরাফ শিকদার আদিলকে বলল। ড্যাড আর কত খাওয়া, বোতল শেষ। আরে বোকা ছেলে, কেবল রাত শুরু, তুমি আরেক বোতল নিয়ে আসো। তোমার বয়স হচ্ছে ড্যাড, এত খাওয়া শরীরের জন্য ক্ষতি। আরে বোকা ছেলে, তোমার এত চিন্তা করতে হবে না, বানাও আরেক প্যাক। আমি জান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না আর। ড্যাড তুমি দেবদাস হয়ে গেলে কিভাবে? তোমাকে ছেঁকাটা কে দিল এত রাতে?
আরে বোকা ছেলে, আমাকে শেখা দিয়ে কে আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী তুমি ভুলে যাও কিভাবে? তো আমাকে দেখে ভয় পায়। তা তো জানি ড্যাড। এখন একটু তুমি নিজের রুমে গিয়ে তোমার ক্ষমতাটা আমাকে দেখাও, আমিও একটু দেখি তুমি ভয় পাও কিনা। হয়তো তোমার মম আছে, আমার রাগিনী বউ, এই অবস্থায় দেখলে আমাকে উষ্টা মেরে ফেলে দেবে। তখন ড্যাড বাবা কই? বাপ ছেলের কথা মাঝেই আদিলের ফোনটা বেজে উঠল। ঈশান কল করেছে আদিলকে। কালকের মতন আজকেও কিনা তার বোন আদিলকে বাইরে রেখেছে নাকি জানতে। অপর প্রান্ত থেকে ঈশান বলল, কিরে শালা, কি করিস? বড় ভাই হয়েও মহা বিপদে আছিস শালা। তোর বাসরাতের ভিডিওটা করার জন্য ক্যামেরাটা নিয়ে আসতে পারতেছি না আজকে বড় ভাই বলে, নয়তো তোরে আজ ভাইরাল করে দিতাম। আদিল গম্ভীর গলায় বলল। কেন ক্যামেরা নিয়ে আয়, বাসর করছি তো ছাদে। ঈশান অবাক হয়ে বলল, রুমে তোর বোন আছে আর আমার অবলা বউ আছে, বউই আপাতত বড় সমস্যা। ঈশান গম্ভীর মুখে বলল, তাহলে ছাদে কে? ড্যাড। ছি ছি ছি, শেষমেশ কিনা সহজ সরল আঙ্কেলটাকেও ছাড়লি না। আদিল দাঁতে দাঁত পিষে কিরমির করতে করতে বলল, চুপ কর শালা, ফোন রাখ। ড্যাড, আমার জীবনটারে পুরো পান্তা ভাত বানাই দিল দুই ভাই বোন মিলে। এখন আমার কি হবে ড্যাড? প্রতিদিনের মতন আয়রা এবং সোনালী তালুকদার বসে আছে, টিভি দেখছেন আর কফি খাচ্ছেন। কালকে যে আদিলের বিয়ে হয়ে গিয়েছে, আয়রাকে দেখে মনে হচ্ছে হয়তো, বরং মনে হচ্ছে সে রাতে ঘুমের সাথে সবকিছু ভুলে গিয়েছে। বেশ কিছুক্ষণ পর অহনা শিকদার এসে বসলেন টেবিলে। তিনি গরম গরম ধোয়া ওড়ানো কফি খাচ্ছেন। আয়রাকে এমনভাবে সে সকাল সকাল দেখবেন সেটা একদম আশা করেনি অহনা শিকদার। তবে বেশ ভালো লাগছে আয়রাকে স্বাভাবিক দেখে। আয়রা অহনা শিকদারকে উদ্দেশ্য করেই বললেন, আন্টি, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি আর ইউএসএ যাব না। আদিলের ঠিক ডান পাশের কোম্পানিটা আমরা কিনে নিয়েছি। আমি আর মাম্মি মিলে দেখাশোনা করব। চাইলে আপনিও আমাদের কোম্পানির সাথে লেনদেন করতে পারবেন। অহনা শিকদার এতক্ষণে আয়রার ফুরফুরে মেজাজটার কারণ বুঝতে পারলেন। আয়রা এখন রেশারেশিতে নামবে এই শিকদার বাড়ির সাথে। তাই অহনা শিকদার মুচকি হেসেই বলেন, অবশ্যই, কেন নয়? আগে সফলতাটা অর্জন করো, তারপর না হয় আমরা লেনদেন নিয়ে ভাববো। আর হ্যাঁ, আমি সবসময় তোমাদের পাশে আছি। অল দ্য বেস্ট, সামনের দিকে এগিয়ে যাও। অহনা শিকদারের শান্ত গলার কথায় বেশ অপমান বোধ করলো আয়রা। অহনা শিকদারের ঠেস মারা কথার মানেটা বুঝতে পারলো। আয়রার আগে কটমট করতে করতে আদিলের রুমের দিকে তাকাতেই দেখলো ইরা নিচে নামছে, গায়ে জড়ানো হালকা কাজে সুতি কাপড়ের 3 পিস। আয়রা ইরাকে একবার দেখে চোখ ফিরিয়ে নিল এবং নিজের মা সোনালী তালুকদারের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, মাম্মি, এই মেয়েটা কি আমার থেকেও বেশি সুন্দর? সোনালী তালুকদার একবার মেয়ের দিকে তো আরেকবার ইরার দিকে তাকালেন। তিনি নিজেই কনফিউজড কে বেশি সুন্দর। তবে সৌন্দর্যের কথা বললে কেউ কারোর থেকে কম নয়। তাই সোনালী তালুকদার মেয়েকে মানানোর জন্যই বললেন, আমার মেয়ে অবশ্যই আমার কাছে পরীর মতন। তবে আমার মনে হয় সম্পর্কে কখনো সৌন্দর্য ম্যাটার করে না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর লাগবে। ইরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসছে। আয়রাকে তেমন ভালোভাবে চেনে না, তাই ওর কাছে না গিয়ে কিচেনের দিকে গেল, যেখানে অহনা শিকদার এবং মায়মুনা শিকদার আছে। অহনা শিকদার আশরাফ শিকদারের জন্য স্যুপ রেডি করছেন। আশরাফ শিকদারের হার্টের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, অতিরিক্ত তেলযুক্ত খাবার তার জন্য নিষেধ। সারাদিন ব্যস্ত থাকলেও সকালে এবং রাতে স্বামীর জন্য নিয়ম করে স্যুপ তৈরি করেন। ইরাকে কিচেনে আসতে দেখে মায়মুনা শিকদার আদুরে গলায় বললেন, নতুন বউ এত সকাল সকাল রান্নাঘরে কেন? তুমি যাও, গিয়ে রেস্ট করো। ছোট আম্মু, আমাকে হেল্প করি? না আম্মু, তোমার কোনো হেল্প লাগবে না এখন আমাদের। আমরা এখনো জোয়ান আছি, বুড়ো হয়ে গেলে তখন তুমি রান্না করে আমাদের খাওয়াইও। অহনা শিকদার গম্ভীর গলায় ইরাকে বললেন। আদিল কোথায়? ইরা ভয়ে টুকরে উঠে বলল, রুমেই তো আম্মু। আদিলকে বলো ফ্রেশ হয়ে নিচে আসতে, আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। ইরা অহনা শিকদারের কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আম্মু। গত রাতে বেশ লেট করে গিয়েছিল বাড়িতে ফিরতে
তাই রাতে আর কারোর সাথে দেখা হয়নি প্রিয়াস আর আদিবের। প্রিয়াস নিজের মাকে খুঁজতে খুঁজতে চলে গেছে কিচেনে। মাকে সামনে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল প্রিয়াস। ছেলেকে কাছে পাওয়ার আনন্দে মায়মুনা শিকদারের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। পরম যত্নে ছেলেকে আদর করতে লাগলেন। ভাইয়া এসেছে শুনে কলিও এসেছে মায়ের কাছে। কলিকে দেখে প্রিয়াস আদুরে গলায় বলল, কিরে পাকা বুড়ি, কি খবর তোর? ভালো আছি ভাইয়া। তুমি আমাকে পাকা বললা কেন? আম্মু দেখো ভাইয়া আমাকে বুড়ি বললো। প্রিয়াস অহনা শিকদারকে খেয়াল করেনি। যখন খেয়াল করেছে তখন অহনা শিকদার সুপের বাটি নিয়ে টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয়াস অহনা শিকদারকে পেছন থেকে ডেকে বলে, বড় আম্মু কেমন আছো? অহনা শিকদার গম্ভীর গলায় বললেন। ভালো আছি। প্রিয়াস আর একটু এগিয়ে গেল অহনা শিকদারের দিকে। ঠিক অহনা শিকদারের সামনে গিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, বড় আম্মু তুমি কি এখনো আমার উপর রেগে আছো? না, আমি এখন আর বাজে কাজ করি না বড় আম্মু, আমি ঠিক হয়ে গিয়েছি। আমাকে একটি বিশ্বাস করে দেখো, তোমাদের ছেড়ে থাকতে আমার এতদিন অনেক কষ্ট হয়েছে। প্লিজ বড় আম্মু, আমাকে আর ভুল বোঝো না। অহনা শিকদার নিজের রাগকে দমিয়ে প্রিয়াসের মাথায় হাত রেখে বলেন, একটা কথা মনে রাখবা বাবা, তুমি আমার হাত ধরে তিলে তিলে বড় হয়েছো। তোমাকে চিনতে জানতে আমার বিন্দু পরিমাণও সময় লাগবে না। তবে তুমি যখন নিজেই নিজের ভুলটা বুঝতে পেরে শুধরে নিতে চাইছো, তাহলে আমি বলবো তোমার আগের ভুলটা ক্ষমা করে দেওয়ার কারণ ছিল তুমি ছোট্ট বলে। এখন কিন্তু তুমি ছোট্ট নয়, এক বিন্দু পরিমাণও ছাড় পাবে না আমার থেকে। কথাটা সব সময় মাথায় রাখবা। প্রিয়াস ঢুকিলে অহনা শিকদারকে মানানোর জন্য বলল, আমি আর ভুল করব না বড় আম্মু, ট্রাস্ট মি। আশরাফ শিকদার নিজের রুম থেকে বেরিয়ে নিচে খাবার টেবিলে গিয়ে বসলেন। অনেক রাতে এসেছে আদিব আর প্রিয়াস, তাই ওদের সাথে দেখা হয়নি আর রাতে। আশরাফ শিকদার চেয়ারে বসতে বসতে ডাকলেন আদিব আর প্রিয়াসকে। আদিব বাবার ডাকে এগিয়ে গেল বাবার দিকে। আশরাফ শিকদারের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো বাবাকে আদিব। আদিব ছোটবেলা থেকে বেশ ছেলে মানুষ, একটু আদর পেলেই নরম হয়ে যায়। আশরাফ শিকদার প্রিয়াসকেও বুকে নিল এবং পাশের চেয়ারগুলোতে বসতে বললেন। বাসায় থাকা সার্ভেন্টরা মিলে টেবিলে খাবার রেডি করছেন। আশরাফ শিকদারকে গরম গরম সুপের বাটি সামনে এগিয়ে দিলেন অহনা শিকদার। এই এক এক করে সবাই চলে আসলেন খাওয়ার টেবিলে। আদিল এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ইরা আদিলকে ডাকছে বেশ অনেকক্ষণ যাবৎ। এই অসভ্য লোক, এই বেহায়া লোক, উঠুন। আদিল ঘুম ঝরানো কণ্ঠে রেগে গিয়ে বলল, শালার কুত্তা কপাল, সকাল সকাল এগুলো কি বাজে নামে ডাকে আমাকে। অন্যদের দিন কিনা শুরু হয় জান বাবু সোনা দিয়ে, আর আমাকে কিনা অসভ্য লোক বাজে লোক এগুলো শুনে দিন শুরু করতে হয়। হা হা, আমার কি জীবন, পুরাই পান্তা ভাতের মতন। জীবনটা শেষ, পুরোটাই বরবাদ করে দিল মেয়ে। ইরা মুচকি মুচকি হেসে নিল আদিলের কথায়। সে জানে না ঠিক মতন কাকে বিয়ে করেছে, আস্তে আস্তে সেটাও বুঝতে পারবে। ইরা গায়ে হাত না দিয়ে ঝাড়ু নিয়ে আসে। ঝাড়ু উল্টো করে আদিলের গায়ে লাগিয়ে বলে, এই অসভ্য লোক, এই বেহায়া লোক, উঠুন, নয়তো পানি ঢেলে দিব কিন্তু। আদিল কপাল কুঁচকে বলে, এই মেয়ে, সুন্দর করে রাখতে পারো না? কাছে এসে বসতে পারো না? কপালে একটা আলতো করে চুমু দিতে পারো না? আদরে গলায় রাখতে পারো না? না, পারি না। তাহলে কি পারো? বেহায়া লোক আর অসভ্য লোক এইগুলো বলতে পারি না আমি। ওইসব নষ্ট মার্কা কথা আমি বলতে পারি না। স্বামীকে ওইসব কথা বললে নষ্টামি বলে না, রোমান্টিক বলে। তুমি বাচ্চা মেয়ে, তাই হয়তো জানো না। আমার কাছে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। নট ইন্টারেস্টেড। আপনার অসভ্য মার্কা কথা শোনার জন্য আমি প্রস্তুত নই। তাহলে কবে প্রস্তুত হবে? এই জীবনেও না। তাহলে কি সারা জীবন আমার বাসর ছাড়াই থাকতে হবে? হ্যাঁ, অফকোর্স। এইটা হতে না আমি বিশ্বাস করি না। বাপ্পারাজের ডায়ালগ দেয়া বন্ধ করেন, অসভ্য লোক। তাহলে জায়ান কৃতিকের একটা ডায়লগ দিই। তুমি হয়তো জানো না, আমি জায়ান কৃতিকের বিগ ফ্যান, আর ডার্ক রোমান্সেরও। আমি ওরু নই। আজকে রাতের জন্য হয়ে যাও হার্টবিট। তোমাকে দেখিয়ে দেব আমিও জায়ান কৃতিকের থেকে কম নই। অসভ্য লোক। মনটা চাচ্ছে 10 জন মাওলানা ডেকে এনে আপনার মুখের উপর মুন্সি পরিয়ে দিই, তাতে যদি মুখের ভাষাটা ঠিক হয় আপনার। তুমি রিল্যাক্সে থাকতে পারবো। আমার এই মুখের ভাষা সারা জীবনেও ঠিক হবে না। ইরা মুখ বাঁকিয়ে চলে গেল ব্যালকনির দিকে। এই লোক এত বেশি কথা বলে যা সারাদিন রাত শুনলেও শেষ হবে না।
আদিল ইরাকে মুখ বাঁকিয়ে চলে যেতে দেখে বুঝতে পারে ইরার রাগের কারণ। তাই আদিল আর দুষ্টুমি না করে উঠে ফ্রেশ হয়ে নিল। টাওয়াল দিয়ে মুখ মুছে ইরাকে সাথে নিয়ে গেল নিজে খাওয়ার টেবিলে। গিয়ে বসলো আদিল ইরাকে নিয়ে নিজের পাশের চেয়ারে বসতে বসতেই বলল, টেবিলে অনেক মানুষ যাদেরকে ইরা অল্প অল্প চিনলেও নতুন দুটি পুরুষের একটি পুরুষকেও ঠিকভাবে চেনে না ইরা। আদিব ইরাকে উদ্দেশ্য করেই বলল, কেমন আছেন ভাবি? ইরা কিছুটা সংকোচ নিয়ে বলল, ভালো আছি, আপনি? ইরার সংকোচ বোধ দেখে আদিব বলল, আমি কিন্তু আপনার ছোট দেবর। আপনি তো এখনই এই বাড়ির নতুন, তাই আপনার চিনতে সমস্যা হচ্ছে। তবে আস্তে আস্তে সবই চিনতে পারবেন ভাবি। প্রিয়াস হা করে তাকিয়েছে ইরার দিকে, ঠোঁটে ঠোঁট কামড়ে হাসছে। তার অদ্ভুত হাসির মতন তাকানোর দৃষ্টিটাও বাজে। ইরা একবার প্রিয়াসের দিকে তাকাতেই চোখ ফিরিয়ে দেয় অন্যদিকে। আশরাফ শিকদার আদিলকে বললেন, ভাইসান, আজকে ইম্পর্টেন্ট সমাবেশ আছে, সামনে ইলেকশন। আজকে কিছু পার্টি মিছিলে বের হবে। আজকে যেভাবেই হোক যেতেই হবে। অন্যদিকে অহনা শিকদারেরও সেম সমস্যা। আজকে কোম্পানির কাজে দেশের বাইরে থেকে লোক আসবে, তাদের সাথে সমস্ত প্রজেক্ট নিয়ে কথা বলতে হবে। যেভাবেই হোক ডিল ডান করতে হবে, আদিল জানায়। ড্যাড, তুমি বরং ঘন্টাখানেক আগে যাও, আমি পরে আসছি। আগের কোম্পানির প্রজেক্টগুলো ঠিক করে আসি। তাছাড়া রিফা তো থাকবে আমার সাথে, বেশি টাইম লাগবে না। তুমি বরং সাথে করে আদিব আর প্রিয়াসকে নিয়ে যাও। আদিবের রাজনৈতিক বিষয়ে ইন্টারেস্ট নেই খুব বেশি, ভালো লাগে না রাজনীতি। তবে আদিল যেহেতু বলেছে তার মানে যেতেই হবে বাবার সাথে। তাই আদিব আর সংকোচ না করে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সবার খাওয়া শেষ হলে আদিল ইরাকে নিয়ে রুমে চলে গেল। ইরা কিছুক্ষণ যাবৎ মন খারাপ করে বসে আছে দেখে আদিল জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোমাকে দেখতে এমন লাগছে কেন? কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? ইরা শান্ত গলায় বলল, আমি আব্বু আম্মুর কাছে যেতে চাই। আমি ওনাদেরকে খুব বেশি মিস করছি। কথা শেষ করার আগে ইরার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল। আদিল আলতো করে গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিতে গেলেই ইরা হাতটাকে দূরে ঠেলে দিয়ে বলল, আমাকে স্পর্শ করবে না প্লিজ। কেন? আমার স্পর্শ কি বাজে লাগে? হ্যাঁ। আদিল কপাল কুঁচকেই বলে, আমি স্বামী হই, তোমার কোনো পরপুরুষ নই। তাই আমার স্পর্শকে পবিত্র মনে করতে পারো, বাজে নয়। তোমার জন্য আমি সেই পুরুষ যে সারা জীবন তোমার জন্য পবিত্র। চাই না আমার সারা জীবন এমন পবিত্র মানুষ। আদিল নিজের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে, তাহলে কাকে ভালো লাগে? ইয়ান রোশনকে? আদিল কপাল কুঁচকে বলে। আদিল নিজের চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে। ইরা আদিলের কথায় কপাল কুঁচকে ফেলল। এর মাঝে রোশন কোথা থেকে আসলো? আদিল রাগে কিরমির করতে লাগলো। আদিলের রাগের গতিবেগ বুঝতে পেরে ইরা আদিলের থেকে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তাতে কোনো লাভ হলো না। আদিল ইরার দুই বাহু দেয়ালের সাথে লাগাতেই ইরা ব্যথায় চিৎকার করতে শুরু করে। এই মুহূর্তে আদিলকে সাইকোর থেকেও বেশি ডেঞ্জারাস লাগছে। ইরা কখনো আদিলকে এমন রাখতে দেখেনি। আদিলকে শান্ত করার জন্য ইরা বলল, লাগছে আমার, ছাড়ুন প্লিজ, ব্যথা পাচ্ছি আমি। জুথি ক্যাম্পাসের একপাশে বসে আছে। সাজিদ আর ইরাকে আসেনি। ইরার তো বিয়ে হয়ে গেছে তাই আসেন না, কিন্তু সাজিদের কি কিছু হয়েছে সেটাও কোনোভাবে জানা যাচ্ছে না। জুথির ক্লাসমেট একটি মেয়ে যায় যার নাম দিবা। সে সাজিদের বাড়ির পাশেই থাকে, তাই জুথি ক্যাম্পাসের পাশ থেকে উঠে ক্লাসে গেল মেয়েটির কাছে। মেয়েটি বলল সে সাজিদের বিষয়ে তেমন কিছুই জানে না। জুথি কোনো উপায় না পেয়ে মেয়েটিকে রিকোয়েস্ট করলো তার সাথে সাজিদের বাসায় যেতে। জুথির এত অনুরোধে মেয়েটি ফেলতে না পেরে জুথিকে সাথে করে নিয়ে গেল সাজিদের বাড়িতে। আজাদ চৌধুরীর শরীরের অবস্থা তেমন একটা ভালো না। দিনরাত মেয়ের টেনশনে শুকিয়ে যাচ্ছেন। তারা পুলিশের কাছে কমপ্লেন করেছিলেন, বলল অতি দ্রুত খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু আজ 2 দিন মেয়েটার কোনো খোঁজ খবর নেই। সালমা চৌধুরীর অঝরে চোখের পানি ফেলেন। আদিল প্রপারভাবে রেডি হয়ে নিল অফিসের উদ্দেশ্যে। সেখান থেকে আবার সমাবেশে যেতে হবে। সারাদিনের ব্যস্ততা শেষ থাকবে না আজ। আদিল রাগান্বিত হয়ে বলল, আজকে যদি রুমে দরজা বন্ধ করে রাখিস তাহলে তোর খবর আছে। ছোট বলে সবকিছুতে আমার কাছে ছাড় পাবি না। আমি চেয়েছি আপনাদের কাছে ছাড়। ঠিক আছে, তাহলে রাতের জন্য রেডি হও। ইরা মুখটাকে বাঁকা করেই বলল, আমি রেডি আছি, আপনি হয়ে আসবেন বড় বড় মশার চুমু খাওয়ার জন্য। আজকে মশার চুমু খাবো না বউ, তোমার চুমু খাবো।
আদিল ইরার দিকে এগিয়ে গেল কপালে একটা চুমু দিবে বলে। তখনই ইরা আদিলের সামনে থেকে সরে দাঁড়ালো। আদিলের চুমুটা গিয়ে পড়লো দেয়ালে। আদিল রাগে কটমট করতে লাগলো আর বলল, এই মেয়েটা মনে হয় জীবনেও রোমান্টিক মুভি দেখে নাই। ইরা অবাক হওয়ার নাটক করে বলল, হ্যাঁ, আপনি জানেন কি করে? আদিল আশরাফ শিকদারকে উদ্দেশ্য করতে করতেই বলতে লাগলো, ড্যাড, তুমি আরেকটা মেয়ে দেখাতো আমার জন্য। আমি আরেকটা বিয়ে করব, ডিসিশন ফাইনাল। আমি বছরে 24টা বিয়ে করব। জীবনটারে 50 থেকে বেশি খারাপ করে দিল এই মেয়ে। এখন কি হবে আমার? ড্যাড, ড্যাড। শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে অহনা শিকদারের পাশাপাশি আদিলের গুরুত্বটাও বিশেষ। আজকে বাংলাদেশের বাইরে থেকে অনেক লোক আসবে এই কোম্পানির সাথে ডিল করতে। যে কোনো দ্রব্যকে বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি বেশি করা হয়। তাছাড়া শিকদার ইন্ডাস্ট্রির সুনাম ছড়িয়েছে সারা বাংলাদেশে। মিটিংয়ের সব কিছুর ব্যবস্থা করে রেখেছে রিফাত। আদিল প্রজেক্টগুলোকে ভালোভাবে বুঝিয়ে দেবে এবং ডিল ওকে করে চলে আসবে। মাত্র ঘন্টাখানেকের ব্যাপার। জুথি আর দিবা সাজিদের বাড়ির ভেতরে প্রবেশ করতেই দেখে কিছু লোকজন সাজিদদের বাড়ির ভেতরে বসে আছে। জুথি কিছুটা অবাক হয় মানুষগুলোকে দেখে, তবে জুথি থামে না, এগিয়ে যায় রুমের দিকে। এগোতেই দেখে সাজিদ ফর্মাল ড্রেস আপ পরে আছে, মনে হচ্ছে কোথাও যাচ্ছে। জুথি এগিয়ে গেল সাজিদের দিকে। জুথিকে দেখে সাজিদ কিছুটা হালকা হাসলো। সাজিদ আশা করেনি জুথিকে এই সময় এই বাড়িতে আসবে। জুথি সাজিদকে জিজ্ঞাসা করলো, তুই কলেজে আসিস না কেন? আর এই রেডি হয়ে আছিস কেন? কোথায় যাবি? সাজিদ মুচকি হেসে বলল, চলে যাচ্ছি অনেক দূরে, জুথি অবাক হয়ে বলল, কোথায় যাবি কানাডায়। মানে? হ্যাঁ, আর ঘন্টাখানেক পর ফ্লাইট, তারপর হয়তো সারাজীবনের জন্য তোদের সাথে আর দেখা হবে না। এত তাড়াতাড়ি ফ্লাইট মানে? অনেক আগেই অনলাইনে আবেদন করে রেখেছিলাম, হঠাৎ করেই হয়ে গেল। আন্টি, কোথায় দেখেছি না তো। দিবা জুথিকে বারবার নিষেধ করলো এই প্রশ্নটা করতে। জুথি বিষয়টা জানতো না, তাই জিজ্ঞাসা করেছে। জুথির আন্টি বলার কথা শুনে সাজিদের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো চোখ বেয়ে ঝরে পড়বে অশ্রুজল, তবে সেটাও পড়লো না, হয়তো ছেলে মানুষ তাই। সাজিদ রুমের ভেতরে থাকা সবাইকে বলল বেরিয়ে যেতে। সবাই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল রুম থেকে। সাজিদের রুমে রইল শুধু দিবা আর জুথি। দিবাকে চলে যেতে বলতো, তবে গ্রামের মানুষের দৃষ্টি খারাপ, জুথিকে ঘিরে একটা বাজে কথা বলে দিবে। সাথে কেউ থাকলে হয়তো বাজে কথা বলার সাহস পাবে না। সাজিদ হালকা হাসি হেসে বলল, এটা কেমন আছে? ভালোই আছে। আমাকে ভুলে গেছে তাই না? তুই ভুল বুঝছিস, এরা কাউকেই ভুলেনি। এরা তোর কথা জিজ্ঞেস করে। থাক, মিথ্যা বলিস না। কি করে আমাকে জানিয়ে বিয়েটা করে নিল? এরা ইচ্ছাকৃত বিয়েটা করেনি, এরা সম্পূর্ণ পরিস্থিতির শিকার ছিল। সাজিদ আলতো হেসে বলল, কোন নাটক করছিস আমার সাথে? তাহলে এতদিনে এই বন্ধুত্বটার মানে বুঝলি? থাক, ছাড়া। বলে সাজিদ চুপ করে আছে, কিছু বলছে না। সাজিদকে দেখে মনে হচ্ছে ওর অনেক কষ্ট হচ্ছে, কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তাই জুথি কিছুটা এগিয়ে গেল সাজিদের দিকে। সাজিদের চোখের পানি। সাজিদের কেন মন খারাপ জিজ্ঞাসা করলে সাজিদ বলে, আমি বড্ড একা হয়ে গেলাম রে। আমার আর নিজের বলতে কেউ নেই। একটা মা ছিল, সেটাও আল্লাহ নিয়ে নিল। একটা ভালোবাসার মানুষ ছিল, সেটাও হারিয়ে গেল। আমি একদম এতিম হয়ে গেলাম রে। আমি আর আমার চারপাশে শূন্যতা ছাড়া কোনো কিছুই দেখতে পাই না। আমি বড্ড একা। এই পাওয়ার না পাওয়ার খেলায় আমি হেরে গেলাম। বন্ধুত্ব বাঁচাতে গিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললাম। আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি চলে যাচ্ছি অনেক দূরে, অজানা এক গন্তব্যের দিকে। ভালো থাকিস তোরা। এই জীবন আর দেখা হবে কিনা জানি না। সাজিদ নিজের কথা শেষ করে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল রুম থেকে। জুথি ঠায় দাঁড়িয়ে আছে। এই ছেলে যে কখনো ইরাকে এতটা ভালোবেসেছিল বুঝতে পারেনি তারা কেউই। হয়তো অপ্রত্যাশিত ভালোবাসা চিরস্থায়ী হয় না, তবে ভালোবাসাটা সুন্দর হয়। ভালোবাসা গোপনেই বেশি সুন্দর। জুথির খুব করে ইচ্ছে করছিল সাজিদকে আটকাতে, কিন্তু সাজিদকে আটকাতে তো ইরাকে লাগবে। ইরার তো বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো উপায় না পেয়ে জুথি চুপ করে বসে পড়ল বিছানার এক পাশে। শিকদার মহলে তেমন কেউ নেই, সবাই নিজেদের কাজে চলে গেছে। শুধু মাইমুনা শিকদার আছেন, তিনি বাড়ির দেখাশোনা করেন। ইরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে।
আদিলের রুমটা ওপরতলায় হওয়ায় নিচের সবকিছু বেশ স্পষ্টভাবে দেখা যায়। আজকে তাকে নিয়ে শপিংয়ে যাওয়ার কথা ছিল। আজকে তো আদিল সারাদিন ব্যস্ত থাকবে, তাহলে কি আজকেও শপিংয়ে যাওয়া হবে না? ইরার বেশ মন খারাপ হলো। শুধু যে শপিং এর জন্য মন খারাপ সেটা নয়, তার বাবা মাকে বেশ মিস করছে ইরার মনে পড়ে বাড়িতে মায়মুনা শিকদার মানে কলির আম্মু তো আছে, ওনার সাথে ফোনটা নিয়ে বাড়িতে কথা বলবে। তাই এগিয়ে যায় নিচে ড্রয়িং রুমের দিকে, সেখানে কোথাও নেই। তাই ইরা বুকে সাহস নিয়ে এগিয়ে যায় মায়মুনা শিকদারের রুমের দিকে। রুমের সামনে নক করার জন্য দরজা হাত লাগাতেই দরজা খুলে যায়। মায়মুনা শিকদার গভীর ঘুমে আচ্ছন্ন, তাই ইরা বেশ সংকোচ বোধ করলো। মায়মুনা শিকদারকে না ডেকে নিজের রুমে চলে এলো। ইয়ান রোশনের বডিগার্ডগুলো এসে খবর পৌঁছে দিয়ে যায় শিকদার বাড়ি সম্পর্কে। আজকাল বেশ নজরে রাখেন ইয়ান রোশনের লোকগুলো। তারা জানালো আজকে শিকদার মহল পুরো খালি, বাড়ির সব ছেলেরা গিয়েছে রাজনীতিতে। আজকে বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। এবার প্রাইম মিনিস্টার পদপ্রার্থী নির্বাচনে হয়ে অংশগ্রহণ করবেন আদিল শিকদার, যেখানে আদিলের বাবা স্বয়ং আশরাফ শিকদার স্বরাষ্ট্রমন্ত্রী পদতলিতে আছে। সেখানে আদিল শিকদারকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। কয়েকজন বডিগার্ডদের মধ্যে একজন বলল, স্যার, আপনি চাইলে আমাদের ভাবিকে আজকে তুলে আনতে পারেন। পুরো শিকদার মহল ফাঁকা, আজকে শিকদার মহলে অ্যাটাক করার সঠিক সময়। ইয়ান রোশন বসে আছে, ফল কাটছে আর খাচ্ছে। সবার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। বডিগার্ডের মধ্যে একজন তার ছেলের হাসি হেসে বলল তার পাশে থাকা সেই বডিগার্ডকে, যে এই মুহূর্তে ইরাকে ভাবি ডাকলো। কেন? ভাই তো এখনোই বিয়ে করে নাই ওই মেয়েরে। তাছাড়া ওই মেয়ে তো বিবাহিত। ভাই কেন ওই মেয়েরে বিয়ে করব? ছেলেটার কথা বলতে দেরি, কিন্তু রোশনের ছেলেটার বুকে ছুরি চালাতে দেরি হলো না। রোশনের সামনে দাঁড়িয়ে কিনা তার ভালোবাসার মানুষের নামে বাজে কথা বলছে। যত সব হারামির বাচ্চা, ওর এমন জায়গায় নিয়ে ফেলবি আর এত ছোট ছোট টুকরো করবি যেন কুত্তা শিয়ালের খাইয়ে অসুবিধা না হয়। কোম্পানির সমস্ত প্রজেক্ট ডিল ওকে। আদিল নিজের অফিস রুমে গিয়ে একটু বসলো রেস্ট নিতে। এর মাঝেই কল করলো আশরাফ শিকদারের। আগের ও বেশ কয়েকবার কল করেছিল, তখন আদিল মিটিংয়ে ব্যস্ত ছিল বলে কল কেটে দিয়েছিল, কিন্তু এখন ফ্রি আছে তাই কলটা রিসিভ করলো। হ্যাঁ ড্যাড বলো। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, আর কত টাইম ওয়েস্ট করবে? কুইক তাড়াতাড়ি চলে আসো। ওকে। দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আজকে সাজিদের বাড়িতে যাওয়ার কারণে কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে জুথির। সাজিদদের বাড়িতে থেকে আসার পর একদম ভালো লাগলো না বলে কলেজ থেকে চলে এসেছে। ফাঁকা শুনশান নিরিবিলি রাস্তার একপাশে ঘেঁষে হেঁটে চলেছে। জুথির বেশ মন খারাপ করছে। কলেজে আর একা একা আসতেও ভালো লাগে না। ইরা কবে আসবে কলেজে জুথি জানে না। ইরার কাছে ফোন না থাকায় যোগাযোগও করা যাচ্ছে না। তাছাড়া একটা মানুষের প্রতি খুব বেশি ভালো লাগা কাজ করতে শুরু করেছিল, সেও কিনা মনটা ভেঙে দিল। সে বিবাহিত, কিন্তু আগে জানায়নি, আমাকে ঠকালো। কালকে রাতে রাগে অভিমানে ঈশানের নাম্বারটা ব্লক করে ফোনটাও বন্ধ করে রেখেছে জুথি। আশরাফ শিকদারের পাশে আদিব প্রিয়াস বসে আছে, সাথে ছোটখাটো মেম্বার চেয়ারম্যান মন্ত্রীও আছে। ভাষণ দিচ্ছেন, সামনে নির্বাচন, যেভাবেই হোক জনগণকে হাতে রাখতে হবে। এক এক করে সবাই ভাষণ দিলেন। জনগণের উৎসাহ দেখে মনে হচ্ছে জয়লাভ করার সম্ভাবনাটাই বেশি। স্বয়ং আশরাফ শিকদার ভাষণ দিচ্ছেন, তাকে সবার করা তালিতে উৎসাহ দিচ্ছেন। আশরাফ শিকদারের রাজনৈতিক জীবন অনেক বছর ধরেই, তিনি সবার কাছে বেশ পরিচিত এবং সম্মানের। আশরাফ শিকদারের ভাষণ শেষ হতে না হতেই আদিল মঞ্চে হাজির হলো। আদিলকে আশরাফ শিকদার নিজের ছেলে বলে পরিচয় করিয়ে দিলেন। সবাই উৎসাহ নিয়ে আদিলকে স্বাগতম জানালো। আদিল মঞ্চে উঠে সব জনগণের উদ্দেশ্যেই বলল, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমিও এই রাজনৈতিক জীবনে পদার্পণ করতে যাচ্ছি। আমার ড্যাডকে সবাই অনেক ভালোবেসেছেন, পাশে থেকেছেন। অবশ্যই আপনারা ড্যাডের মতন আমার পাশেও থাকবেন। আরও বেশ কিছু সুন্দর সুন্দর কথা বলে নিজের ভাষণ শেষ করলো আদিল। সবাই করতালিতে কথাগুলোকে উপভোগ করলো। ভাষণ শেষ করে সবাই গিয়ে বসলো একসাথে। আশরাফ শিকদার আদিলকে উদ্দেশ্য করেই বলল, সাব্বাস মাইসান, তুমি তো আমার থেকেও সেরা ভাষণ দিলা। থ্যাংক ইউ ড্যাড।
আদিল আশেপাশে খেয়াল করতে দেখলো প্রিয়াস প্রায় অনেকটাই দূরে কার সাথে যেন কথা বলছে। আদিব বাবার সাথে বসে আছে। সে আগে কখনো রাজনীতি সমাবেশে আসেনি, তবে আজকেই প্রথম। তার খুব ভালো লাগলো এই নির্বাচনের বিষয়গুলো। অহনা শিকদার দুপুরে বাড়িতে চলে এসেছেন, হাতে বেশ কয়েকটা প্যাকেট। অহনা শিকদার ফ্রেশ না হয়ে ওপরে আদিলের রুমে গেল প্যাকেটগুলো দিতে। রুমে গিয়ে দেখে ইরা ঘুমিয়ে আছে, তাই অহনা শিকদার প্যাকেটগুলো বিছানার উপর রেখে চলে আসছে। তখনই পেছন থেকে ইরা ডেকে বলে,